So hello friends, how are you? I hope you will fine and I will fine. I hope to God that all of us will be fine. তো সামনেই দুর্গা পুজো এসে গেল। তো সামনেই মানে কি বলবো মানে দুর্গা পুজোর একদম শেষ লগ্নে এসে আমরা পৌঁছেছি। দেবীপক্ষ পড়ে গেছে, মহালয়া এসে গেছে। তো সবাইকে মহালয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং শারদীয়র অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো থাম্বনেলে আপনারা যে ভদ্রলোকের জন্মছক মানে ছবি দেখেছেন তারই আজকে জন্মছক নিয়ে আমি অ্যানালাইজ করব। তিনি গত 30শে সেপ্টেম্বর সোমবার বেলা 1টার সময় নিউজ চ্যানেলে তার নামে ঘোষণা করা হয় যে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের বাংলার গর্ব তথা আমাদের দেশের গর্ব ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী, যিনি 1979 থেকে আমাদের বহু সিনেমার উপহার দিয়ে আসছেন। হিন্দি হোক, বাংলা হোক, বলি হোক, টলি হোক, এছাড়াও হলিউড হোক, সাউথের বই হোক, মিঠুন চক্রবর্তী এক এবং অদ্বিতীয়। তো মিঠুন চক্রবর্তী সিনেমা মানেই হচ্ছে অ্যাকশান, রিয়াকশান, একটু ইমোশান সিন, একটু হাসি, একটু কমেডিয়ান সিন। আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওনার ডায়লগ। যেমন ফাটাকেস্টোর ডায়লগ, মারবো এখানে লাশ পড়বে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, সরি, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। তারপরে তুফান বছরে একবার আসে, যখন আসে সকল ফাঁসে, যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। তারপর নার্সারিতে শুরু, হাফ প্যান্টের গুরু, ফুল প্যান্টের মহাগুরু। তো উনি হচ্ছেন আমাদের মহাগুরু, ঠিক আছে। তো মহাগুরু মিঠুন চক্রবর্তী আজকে এত উঁচু স্তরে এসে পৌঁছেছেন যে একজন অন্ধকার গলি থেকে, বাংলাদেশের একটা সামান্য অন্ধকার গলি থেকে এসে আজকে তিনি বোম্বের ডিস্কো ডান্সার হয়েছেন, বিশ্ব সেরা অ্যাওয়ার্ড পেতে চলেছেন দাদা সাহেব ফালকে। যদিও বা বিশ্বসেরা অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন, কিন্তু সিনেমা জগতে সবথেকে বড় অ্যাওয়ার্ড আফটার ভারতরত্ন হচ্ছে দাদা সাহেব ফালকে। যে পুরস্কারটা আমাদের বাংলায় সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর মিঠুন চক্রবর্তী পেতে চলেছেন আগামী 8ই অক্টোবর, অর্থাৎ কিনা আগামী 8ই অক্টোবর মঙ্গলবার মিঠুন চক্রবর্তীর হাতে এই পদক তুলে দেবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। তো আজকে আমি যেটা বলতে যাব সেটা হচ্ছে ওনার জন্মছকে এমন কী যোগ আছে যেটা ওনাকে একজন সামান্য ব্যক্তি থেকে, একটা সামান্য অন্ধকার গলি থেকে আসা একটি ছোট্ট ছেলেকে আজকে বোম্বের সুপারস্টার বানিয়েছে এবং দাদা সাহেব ফালকের মতো একটা বড় অ্যাওয়ার্ড পেয়েছে। কারণ প্রচুর অ্যাক্ট্রেসরা রয়েছে, কিন্তু মিঠুন চক্রবর্তী হয়ে ওটা কিন্তু এত ইজি নয়। তো এখানে আপনারা লগ্নকুণ্ডলী যেটা দেখছেন সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর লগ্নেই রয়েছে। আপনারা মিথুন লগ্ন এবং মিথুন রাশি, লগ্নেই চন্দ্র বসে থাকার যে কিনা আমি বলি লগ্ন চাঁদ। লগ্নে চাঁদ বসে থাকা মানে আমরা তাকে বলি লগ্ন চাঁদা, মেয়েদের ক্ষেত্রে লগ্ন চাঁদি। তো মিথুন লগ্ন, মিথুন রাশি, তার মানে বুধের জাতকিনী, ঠিক আছে। মিথুন লগ্ন, মিথুন রাশি, বুধের জাতকিনী, ঠিক আছে। এখানে দেখুন লগ্নেই বসে আছে রবি আর চন্দ্র, তৃতীয় স্থানে বসে আছে শনিদেব, চতুর্থ স্থানে মঙ্গল কেতু, দশম স্থানে রাহু বসে আছে বেশ বলবান অবস্থায়, শুক্র বসেছে লাভ স্থানে ফ্যান্টাস্টিক রাজ্য, আর লগ্নপতি চলে গেছে দ্বাদশ ঘরে, একটু কমজোর হয়ে পড়েছে, ঠিক আছে। সবার আগে বলি যে লগ্নে বসে রয়েছে রবি আর চন্দ্র। চন্দ্র তো লগ্নে ঠিক থাকে, কিন্তু রবি আর চন্দ্র এক ঘরে বসে থাকা মানে আমরা বলতে পারি যে ব্যক্তির জন্ম হয়েছে অমাবস্যা তিথিতে, অর্থাৎ কিনা আপনার জন্ম যদি অমাবস্যার তিথিতে হয় তাহলে আপনি দেখবেন আপনার বাচ্চাটে সান আর মুন একসাথে থাকবে। এখানে কিন্তু সেটাই হয়েছে। এই ভদ্রলোকের জন্মছকে দেখুন, তৃতীয়পতি রবি এবং তৃতীয়পতি চন্দ্র একসাথে লগ্নে বসে রয়েছে এবং চন্দ্র কিন্তু এখানে পুরোপুরি অস্ত, একদম ডিপ কম্বাস্ট হয়ে রয়েছে।
অমাবস্যা তিথিতে জন্ম হওয়ার জন্যই কিন্তু এই ভদ্রলোকের প্রথম জীবনটা খুব স্ট্রাগল করতে হয়েছিল। যাদেরই অমাবস্যা তিথিতে জন্ম হয় বা যাদেরই চন্দ্রটা একটু মানে, আমি আপনাদেরকে এই জিনিসটা আমার বলা উচিত যে আপনার চন্দ্র স্ট্রং না উইক কীভাবে বুঝবেন। সবার আগে যে এটা বড় কথা সেটা হচ্ছে, আপনার যদি শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে কৃষ্ণপক্ষের সপ্তমীর মধ্যে আপনার জন্ম হয় তাহলে আপনার চন্দ্র কিন্তু স্ট্রং। শুক্লপক্ষের সপ্তমী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী অবধি, শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী অবধি যদি আপনার জন্ম হয় তাহলে বুঝবেন যে আপনার চন্দ্র স্ট্রং। আর কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্লপক্ষের সপ্তমীর মধ্যে আপনার জন্ম হলে আপনি বুঝবেন যে আপনার চন্দ্রটা কিন্তু অতটাও স্ট্রং না। বিশেষ করে যদি আপনার শুক্লপক্ষের একাদশী থেকে কৃষ্ণপক্ষের তৃতীয়ার মধ্যে আপনার জন্ম হয়, অর্থাৎ কিনা শুক্লপক্ষের একাদশী তিথি থেকে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথির মধ্যে আপনার জন্ম হয়, তাহলে আপনার চন্দ্র অত্যন্ত বলবান চন্দ্র, কারণ সেটা পূর্ণিমার চাঁদ। চন্দ্রের কাছে যথেষ্ট বল আছে, চন্দ্র যথেষ্ট বলশালী। আর সেই যদি কৃষ্ণপক্ষের একাদশী থেকে আপনার শুক্লপক্ষের তৃতীয়ার মধ্যে আপনার জন্ম হয়, তার মানে সেই চন্দ্র কিন্তু অমাবস্যার অধীনে চলে গেল। আর অমাবস্যার অধীনে চলে যাওয়া মানে সেই চন্দ্রের কিন্তু কোনো বল নেই। যদিও বা রবি আর চন্দ্র হচ্ছে একে অপরের মিত্র, রবি হচ্ছে বাবা আর চন্দ্র হচ্ছে মা। পিতা আর মাতার মধ্যে কখনোই নিশ্চয়ই খারাপ সম্পর্ক থাকবে না। রবিচন্দ্র এক ঘরে থাকা মানে কি আপনার বাবা আর আপনার মা একসাথে আপনার ঘরে এসে বসলো। লগ্ন হচ্ছেন আপনি স্বয়ং, লগ্ন হচ্ছে আপনার পরিচিতি, আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি, যেটা কিনা বলে আপনার শরীর, আপনার মস্তিষ্ক। সেই লগ্নে যখন আপনার পিতা আর মাতা এসে একসাথে বসেছে, তো নিশ্চয়ই সেটা খুব একটা খারাপ হবে না। আমরা বলতেই পারি যে পিতা আর মাতার একত্রে আশীর্বাদ হয়েছে। তো এখানে মিথুন চক্রবর্তীর যেটা হয়েছে, এটার অমাবস্যা তিথিতে জন্ম এবং চন্দ্র কিন্তু বলহীন। এবং দ্বিতীয়ত এখানে চন্দ্র কিন্তু অস্ত, এখানে চন্দ্র কিন্তু পুরোপুরি ডিপ কম্বাস্ট হয়েছে। রবি হচ্ছে 1 ডিগ্রি সূর্যদেব, আর চন্দ্র হচ্ছে 5 ডিগ্রি। চন্দ্র কিন্তু এখানে ডিপ কম্বাস্ট, মানে চন্দ্রের কাছে কোনো বল নেই। এবং এর জন্যই অমাবস্যা তিথিতে জন্ম হওয়ার জন্যই কিন্তু মিঠুন চক্রবর্তীকে প্রথম জীবনটা এতটাই স্ট্রাগল করতে হয়েছিল যে উনি একসময় ভেবে নিয়েছিলেন যে উনি এই জীবন আর রাখবেন না। কিন্তু তারপর এমন কী যোগ আছে যে যোগটা যে ওনাকে গৌরাঙ্গ চক্রবর্তী থেকে মিঠুন চক্রবর্তী বানিয়েছে, কী যোগ আজকে ওনাকে ডিস্কো ডান্সার বানিয়েছে। সবার আগে আমি আপনাদেরকে বলি যে জন্মছকে কী এমন যোগ থাকলে ব্যক্তি আর্টিস্ট হয়। তো আমি আপনাদেরকে একটা সাংকেতিক দিই, প্রত্যেক ব্যক্তিদেরই যারা অ্যাক্টার বা অ্যাক্ট্রেস বা যারা শিল্পী, বিশেষ করে যারা শিল্পকলায় কাজ করে, তাদের জন্মছকে দেখবেন আপনারা রবি চন্দ্র বুধ আর শুক্র খুব ক্লোজ থাকে, মানে শুক্রের সাথেই চন্দ্র আর বুধ সম্পর্ক থাকে। অর্থাৎ কি না, আপনার জন্মছকে যদি আপনি দেখেন, এই যে লাল কালি দিয়ে আমি লিখে রেখেছি এই কম্বিনেশানটা, সান ভেনাস মুন অ্যান্ড মার্কিউরি, অর্থাৎ কিনা আপনি যদি আপনার জন্মছকে রবি শুক্র চন্দ্র বুধকে যদি একটা কম্বিনেশান দেখেন, যে রবি শুক্র চন্দ্র বুধ পরপর ঘরে বসে রয়েছে, শুক্র হচ্ছে আমাদের ক্রিয়েটিভের মেন প্ল্যানেট। শুক্র পুরো কলা জগৎকে ইন্ডিকেট করে। সেই শুক্র গ্রহের সাথে যদি চন্দ্র হচ্ছে আপনার মাইন্ড, আপনার এক্সপ্রেশন, আর বুধ হচ্ছে আপনার ভয়েস, আপনার ডায়লগ ডেলিভারি, আর রবি হচ্ছে আপনার আত্মা। যতক্ষণ অবধি আপনার আত্মা থেকে, আপনার ভেতর থেকে ক্রিয়েটিভিটি জেগে উঠছে, মাইন্ড থেকে ক্রিয়েটিভিটি জেগে উঠছে, আপনি ভালো ট্যালেন্টেড আর্টিস্ট হতেই পারবেন, আপনার শুক্র যতই স্ট্রং হোক না কেন। তো শুক্র চন্দ্র বুধ আর রবি শুক্র চন্দ্র বুধ, সান ভেনাস মুন অ্যান্ড মার্কিউরি, এই 4টে কম্বিনেশান যদি আপনার জন্মছকে হয়, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে একটা আর্টিস্টিক ট্যালেন্ট রয়েছে। এর পাশাপাশি যদি আপনি দেখেন যে আপনার জন্মছকে 3rd হাউস, 2nd হাউস, 5th হাউস, 7th হাউসের কানেকশান 10th লর্ড বা 10th হাউসের সাথে রয়েছে। কি বললাম? লগ্নের দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, পঞ্চম ভাব এবং সপ্তম ভাব, এই 4টে ভাবের কানেকশান যদি 10th লর্ড বা 10th হাউসের সাথে থাকে, বোথ D1 চার্ট অ্যান্ড D10 চার্ট, একটা বার চার্ট, একটা দশমাংশ কুণ্ডলী যদি দেখেন, তাহলেই বুঝবেন আপনি কিন্তু প্রফেশনাল আর্টিস্ট হতে পারবেন। কারণ
নর্মালি আর্টিস্ট হওয়া রবি শুক্র চন্দ্র বুধ থাকলেই আপনি এইটুকু বুঝতে পারলেন যে আপনার মধ্যে আর্টিস্টিক ট্যালেন্ট রয়েছে, অর্থাৎ কিনা আপনার জন্মছকে রবি শুক্র চন্দ্র বুধ এই 4টে গ্রহ যদি পরপর ঘরে থাকে বা শুক্রের ওপর যদি কোনোভাবে চন্দ্র বা বুধের কোনো সম্পর্ক তৈরি হয়, যেমন ধরুন শুক্র চন্দ্রের রাশিতে, চন্দ্র শুক্রের রাশিতে, শুক্র বুধ চন্দ্র একসাথে বসলো, এরকম মানে মোদ্দা কথা হচ্ছে শুক্রের ওপরে যখনই চন্দ্র বুধের সম্পর্ক তৈরি হবে আর তার সাথে রবির সম্পর্ক থাকবে, তখনই এটা বুঝতে পারবেন যে আপনার ভেতরে আর্টিস্টিক ট্যালেন্ট রয়েছে, আপনি ক্রিয়েটিভ ওরিয়েন্টেড পারসন। এবার ক্রিয়েটিভ ওরিয়েন্টেড পারসন হওয়া আর সেটাকে নিজের প্যাশানকে প্রফেশন হিসেবে চুজ করে সাকসেসফুল হওয়া, সেটা কিন্তু আলাদা কথা। সেটা হতে গেলে আপনার জন্মছকে দশমপতি বা দশম ভাবের সাথে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, পঞ্চম ভাব এবং সপ্তম ভাব, এই 4টে ভাবের কানেকশান থাকতে হবে, বোথ D1 চার্ট অ্যান্ড D10 চার্ট। এবং এই ভাবের অধিপতিগুলোকেও কিন্তু আপনার জন্মছকে এবং নবাংশ কুণ্ডলিতে কিন্তু স্ট্রং হতে হবে, ঠিক আছে? তো এই যোগটা থাকলে তবেই কিন্তু আপনি অভিনয় জগতে বা কোনো গানের জগতে বা যে কোনো ক্রিয়েটিভ সেক্টরে কিন্তু সাকসেসফুল হবে। এখানে দেখুন মিথুন চক্রবর্তীর জন্মছকে দ্বিতীয় পতি চন্দ্র এবং তৃতীয় পতি রবি একত্রে বসে রয়েছে লগ্নে। দ্বিতীয় পতি চন্দ্র এবং তৃতীয় পতি রবি একত্রে বসে রয়েছে লগ্নে এবং তারা সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে। ওকে, আচ্ছা, এবারে দেখুন পঞ্চমপতি শুক্র লাভস্থানে বসে রয়েছে, ফ্যান্টাস্টিক ধনযোগ। এটা পঞ্চমপতি শুক্র লাভস্থানে বসে নিজের রাশিকেই দেখছে, অর্থাৎ কিনা কোনো গ্রহ যদি নিজের ঘর বা নিজের রাশিকে দেখে, তাহলে সেই ঘরের কারকতা, সেই রাশির কারকতা, সেই ঘরে যদি কোনো গ্রহ বসে থাকে তার কারকতাকে বুস্ট করে। এখানে পঞ্চমপতি শুক্র লাভস্থানে বসে একটা সুন্দর ধনযোগ তৈরি করে পঞ্চম স্থানকে দৃষ্টি দিয়ে পঞ্চম স্থানকে অ্যাক্টিভেট করছে। এখানে শুক্র, যে কিনা ক্রিয়েটিভ প্ল্যানেট, মোস্ট পাওয়ারফুল ক্রিয়েটিভ প্ল্যানেট, যে সমগ্র কলা জগতের স্বামী, সে সম্পূর্ণ কলা জগতের সব থেকে ইম্পর্টেন্ট হাউস, ফিফথ হাউসকে দৃষ্টি দিচ্ছে, তার নিজস্ব মূর্তিকণ রাশি। কথা কিনা ফিফথ হাউস খুব স্ট্রং, আর ফিফথ হাউসই কিন্তু মানে আমরা মোট 4টে ঘর থেকে ক্রিয়েটিভ ইন্ডিকেট করি। আমি এরপরে মানে ক্রিয়েটিভ সেক্টরে কাজ করতে গেলে, অভিনয় জগতে কাজ করতে গেলে, অভিনেতা অভিনেত্রী হতে চাইলে জন্মছকে কী যোগ থাকতে হবে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো। কিন্তু তার আগে আপনার আপনি জেনে রাখুন একটু, মানে ফার্স্টলি আমি বলে দিচ্ছি, আপনার জন্মছকে দ্বিতীয় পঞ্চম আর সপ্তম এই 4টে ঘর হচ্ছে মেন আর্টিস্টিক ঘর। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পঞ্চম ঘর, ক্রিয়েটিভ এন্টারটেনমেন্ট, সিনেমাকে ইন্ডিকেট করে। এই ঘরটার সাথে যদি কোনোভাবে শুক্র চন্দ্র বুধ আর রাহু যদি কোনো সম্পর্ক হয়, তাহলে বুঝতে পারবেন যে আপনি প্রফেশনে সাকসেসফুল হয়ে গেছেন অলরেডি, ঠিক আছে? এখানে যেটা হয়েছে পঞ্চমপতি শুক্র পঞ্চম স্থানকে দৃষ্টি দিচ্ছে এবং ব্যয়স্থান, এই ব্যয়স্থানটা হচ্ছে আপনার হিডেন ট্যালেন্ট, সেখানে খুব লগ্নপতি বসে রয়েছে বুধ। ফলে এইখানে একটা আর্টিস্টিক ট্যালেন্ট কিন্তু তৈরি হয়েছে। এবং যদি এখানে দেখেন আপনি দশমপতি বৃহস্পতি ভাগ্যস্থানে বসে সে ভাগ্যপতিকে দেখছে, লগ্নভাবকে দেখছে, তৃতীয় ভাবকে দেখছে এবং পঞ্চম ভাবকে দেখছে। আপনি দেখুন এখানে দশমপতি এবং সপ্তমপতি বৃহস্পতি ভাগ্যস্থানে বসেছে এবং এটি বর্গোত্তম কেন সেটা আপনারা ডিগ্রি দেখেই বুঝতে পারবেন। বর্গোত্তম এবং বর্গোত্তম হয়ে সে ভাগ্যস্থানকে দেখছে, মানে সে লগ্নকে দেখছে, তৃতীয় ভাবকে দেখছে যেখানে কিনা নবমপতি বসে রয়েছে এবং পঞ্চম স্থানকে দেখছে। ফলে বৃহস্পতি পুরো সম্পর্কটাকে কিন্তু বুস্ট করছে, এক্সপ্যান্ড করছে, ঠিক আছে? এবং দশম স্থানে রাহু বসে আছে। কথাতেই বলে যে রাহু যার দশে পৃথিবী তার বসে, অর্থাৎ কিনা মিথুন চক্রবর্তীর হাতের মুঠোয় খনামার বচনে বলে দিয়েছে যে রাহু যদি কারো দশে বসে, বলবান হতে হবে। সে রাহু কিন্তু কমজোর হলে হবে না। সে রাহু যদি আপনার কমজোর হয়, উইক হয়, তাহলে কিন্তু আপনার কেরিয়ার লাইফ পুরো হেল্প করে দেবে আপনাকে। আমরা সকলেই জানি যে দিগ্বল যে গ্রহগুলো হয়, আমরা জানি যে দশম স্থানে রবি আর মঙ্গল দিগ্বল হয়, অর্থাৎ রবি যার দশে সরকার তার বসে, অর্থাৎ রবি যার দশমভাবে থাকবে তার গভর্নমেন্ট জব পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আপনি যদি গভর্নমেন্ট জব করতে চান, আপনি যদি দেখেন যে আপনার 10th লর্ড বা 10th হাউসের সাথে রবির কোনো কানেকশান আছে, সূর্যের কোনো কানেকশান আছে, তাহলে বুঝবেন যে আপনার গভর্নমেন্ট জব থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না।
কারণ রবি দশম ঘরে খুব শক্তিশালী হয়। রবি আর মঙ্গল এই দুটো হচ্ছে ফায়ারি প্ল্যানেট, অগ্নিতত্ত্ব গ্রহ। এই দুটো গ্রহই কিন্তু 10th হাউসকে দিকবল করে, 10th হাউসে এরা বসলে দিকবল হয়। তার পাশাপাশি আরেকটা গ্রহ আছে, এটাকে দিকবল বলা চলে না, এই গ্রহটা এই ঘরে সবথেকে বলবান হয়। যেহেতু এইটা একটা উপচয় স্থান, আমরা সকলেই জানি যে 3rd হাউস, 6th হাউস, 10th হাউস আর 11th হাউস, এই চারটে হচ্ছে উপচয় স্থান। এই চারটে স্থানে যে কোনো পাপী গ্রহ, যে কোনো অশুভ গ্রহ কিন্তু সেখানে শুভ হয়ে যায়। এবং রাহু, রাহু সব থেকে শুভ ফল দেয় হচ্ছে 3rd হাউসে, 6th হাউসে, 10th হাউসে আর 11th হাউসে। অর্থাৎ এই কটা ঘরে বসলে রাহু খুব বলবান হয়। তো রাহু যদি কারো 10th হাউসে বসে, সে যদি বলবান হয়, তাহলে খনামার বচন বলছে যে রাহু যার দশে পৃথিবী তার বসে। হিন্দিতে বলছে রাহু জিসকি বস মে দুনিয়া উসকি বস মে। আমরা দেখবেন এরপর আমি আপনাদেরকে আরও ব্যক্তিত্বের মানে আরও সেলিব্রিটির ভিডিও দেখাবো। সেখানে শাহরুখ খানের জন্মচকে 10th হাউসের রাহু বসে রয়েছে শুক্রের রাশিতে। তার জন্য আজকে কিন্তু উনি সুপারস্টার। আপনারা দেখবেন যারাই আজকে সুপারস্টার, যারাই আজকে মোস্ট ফেমাস সেলিব্রিটি, তাদের জন্মচকে রাহু খুব স্ট্রং, আর তাদের জন্মচকে রাহু 10th হাউসে বসে রয়েছে। শাহরুখ খানের জন্মছক, সানি লিওনের জন্মছক, তারপরে আপনার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মছক। দশমভাবে যদি একটা রাহু থাকে এবং সে যদি বলবান রাহু হয়, তাহলে ওই রাহু আপনাকে দুনিয়া জয় করাতে আপনাকে কেউ আটকাতে পারবে না। কবিগুরু আজকে বিশ্বকবি হয়েছে, শাহরুখ খান আজকে শাহরুখ খান হতে পেরেছে, এবং মিঠুন চক্রবর্তী আজকে দাদা সাহেব ফালকের মতো অ্যাওয়ার্ড পেয়েছে। আজকে উনি যে এই জায়গাটায় আসতে পেরেছেন তার মেন কারণ হচ্ছে ওনার এই রাহু। এই রাহু এতগুলো ভিডিওর মধ্যে আমার মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে আজকে মিঠুন চক্রবর্তী গৌরাঙ্গ থেকে মিঠুন চক্রবর্তী হয়েছেন, ডিস্কো ডান্সার হয়েছেন এবং দাদা সাহেব ফালকের মতো এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা একটাই কারণে, সেটা হচ্ছে ওনার রাহু 10th হাউসে বসে রয়েছে এবং বৃহস্পতির রাশিতে। এবং রাহুর আগে পিছে কিন্তু দুইখানা শুভগ্রহ আছে। আমরা দেখুন রাহুর আগে মানে রাহুর দ্বাদশ ঘরে আমরা রাহুকে যদি লগ্ন করি, তাহলে রাহুর দ্বাদশ ঘরে কুম্ভ রাশিতে ভাগ্যস্থানে এখানে বৃহস্পতি বসে রয়েছে এবং সে বর্গোত্তম। এবং রাহুর সেকেন্ড ঘরে বসে রয়েছে হচ্ছে শুক্র, অর্থাৎ কিনা রাহুর দুই পাশেই কিন্তু দুই গুরু বসে রয়েছে যারা কিনা নৈসর্গিক শুভগ্রহ, অর্থাৎ রাহুর কাছে যথেষ্ট বল আছে। এবং রাহু বসে রয়েছে এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, যথেষ্ট বলবান নক্ষত্রে বসে রয়েছে, শনির নক্ষত্রে। অর্থাৎ কিনা রাহু এখানে যথেষ্ট বলবান, রাহুর ওপর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই। রাহুর আগে পিছে শুভ গ্রহ থাকার জন্য রাহু এখানে যথেষ্ট বলবান। এই রাহুই আজকে মিঠুন চক্রবর্তীকে ডিস্কো ডান্সার করেছে এবং পৃথিবী ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টার বানিয়েছে। একসময় কিন্তু মিঠুন চক্রবর্তীর প্রভাব এত বেড়ে গেছিলো বোম্বেতে যে অমিতাভ বচ্চনকে কিন্তু ডাউন করাতে হয়েছিল ডিস্কো ডান্সার করবার পর। তো আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। তো মিঠুন চক্রবর্তী আজকে মিঠুন চক্রবর্তী হয়েছে তার মেনই কারণ হচ্ছে ওনার রাহু। এখানে দেখুন লগ্নপতি বুধ চলে গেছে ব্যয় ঘরে। লগ্নপতি যদি কারোর ষষ্ঠ স্থানে, অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে চলে যায়, তাহলে আমরা বলি কি না যে তার ভাগ্যটাই তার হাত থেকে বেরিয়ে গেল, কিন্তু না। লগ্নপতি দ্বাদশ স্থানে বসা মানেই যে তার খারাপ হবে এরকম কোনো মানে নেই। লগ্নপতি দ্বাদশ স্থানে যদি তার মিত্র রাশিতে বসে, মিত্র গ্রহের দ্বারা দৃষ্ট হয়, তার আগে পিছে কোনো শুভ গ্রহ থাকে বা মিত্র গ্রহ থাকে, তাহলে কিন্তু লগ্নপতি কখনোই খারাপ হয় না। এইখানে দেখুন লগ্নপতি বুধ ব্যয়ের ঘরে বসেছে ঠিকই, এবং বসেছে হচ্ছে এখানে 8 ডিগ্রিতে বসেছে। এটা চন্দ্রের নক্ষত্র, চন্দ্র বুধের শত্রু, কিন্তু বুধ বসেছে বৃষ রাশিতে, যেটা কিনা তার বন্ধু শুক্রের রাশি। এবং বুধের আগের ঘরে, বুধ থেকে দ্বাদশ ঘর কানেক্ট করলে আমরা শুক্রকে পাচ্ছি, যে কিনা বুধের পরম মিত্র, ঠিক আছে। এবং বুধের আগের ঘরেও কিন্তু রবি আছে, বুধের সেকেন্ড হাউসে, অর্থাৎ কিনা বুধের আগে পিছে মিত্র গ্রহ কিন্তু রয়েছে, অর্থাৎ কিন্তু বুধ কিন্তু অতটাও উইক নয়। তার পাশাপাশি আপনারা দেখুন একটা জিনিস একটু খেয়াল করে, এই জন্মছকে মঙ্গল বসে রয়েছে বুধের রাশিতে, বুধ বসে রয়েছে শুক্রের রাশিতে, এবং শুক্র বসে রয়েছে মঙ্গলের রাশিতে। আপনারা একটু খেয়াল করে দেখুন, মঙ্গল এখানে 4th হাউসে, অর্থাৎ লগ্ন থেকে
চতুর্থ ঘরে, এটা নর্থ ইন্ডিয়া ছাড়া আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। 4th হাউসে এখানে কন্যা রাশিতে বুধের রাশিতে মঙ্গল আছে, বুধ বসে রয়েছে ব্যয় স্থানে শুক্রের রাশিতে এবং শুক্র বসেছে লাভ স্থানে মঙ্গলের রাশিতে, অর্থাৎ কিনা মঙ্গল বুধ আর শুক্রের কিন্তু এখানে পরিবর্তন যোগ হয়, এবং যেই পরিবর্তন যোগ হয়ে গেল বুধ কিন্তু এখন আর উইক নয়, বুধ এখন পুরোপুরি স্ট্রং, বুধ এখন কেন্দ্রস্থানে এসে তুঙ্গস্থ হয়ে গেল, লগ্নপতি পরিবর্তন করে লগ্নপতি লাভপতির সাথে এবং বায়ুপতির সাথে পরিবর্তন করে এখানে তুঙ্গস্থ হয়ে গেল ভদ্রযোগ। অর্থাৎ কিনা এখানে দেখুন লগ্নপতি বুধ যে ব্যয়স্থানে, যদিও বা বুধ এখানে ব্যয়স্থানে বসলেও মানে বুধকে আমরা ব্যয়স্থানে শুভ বলে মানি না, কারণ কালপুরুষ কুণ্ডলিতে ব্যয়স্থান হচ্ছে মীন রাশি এবং সেটা হচ্ছে বুধের নিচ রাশি, সেই জন্য বুধকে আমরা ব্যয়স্থানে খুব একটা শুভ বলে মানি না, ব্যয়স্থানে আমরা শুক্রকে সব থেকে শুভ বলে মানি। মানে আপনি যদি ভোগী হতে চান তাহলে আপনার জন্মছকে শুক্রকে 4th হাউসে, 11th হাউসে, 2nd হাউসে বা 12th হাউসে থাকতে হবে, তাহলে আপনি ভোগী হতে পারবেন, ঠিক আছে, আপনার লাক্সারিয়াস লাইফ আপনি অ্যাচিভ করতে পারবেন। তো বুধ জেনারেলি ব্যয়স্থানে শুভ নয়, তার একটাই কারণ কালপুরুষ কুণ্ডলিতে ব্যয়স্থান হচ্ছে মীন রাশি, এটা কিনা বুধের নিচ রাশি। কিন্তু এখানে বুধ প্রথমত তো ব্যয়স্থানে বসেছে ঠিকই, কিন্তু সেখানে কিন্তু খুব একটা খারাপ অবস্থায় নেই, তার কারণ বুধ এখানে শুক্রের রাশিতে বসেছে, শুক্রের হচ্ছে তার মিত্র এবং বুধের আগে পিছিয়ে কিন্তু দুখানা মিত্র গ্রহ এবং দুখানা শুভ গ্রহ রয়েছে, অর্থাৎ বুধ কিন্তু অতটাও খারাপ নয়। কিন্তু ওই যে বলে না যে ভাগ্য কখন চাকা ঘুরিয়ে দেয়, এখানে চাকা ঘুরিয়েছে এই পরিবর্তন যোগ, এখানে মঙ্গল বুধের রাশিতে বসেছে, বুধ শুক্রের রাশিতে এবং শুক্র মঙ্গলের রাশিতে বসার দরুন এখানে মঙ্গল বুধ আর শুক্রের পরিবর্তন হলো, আর যেই মঙ্গল বুধ আর শুক্রের পরিবর্তন হলো এখানে রাহু আর মঙ্গলের যে অঙ্গারক যোগ, এটা কিন্তু এখানে দূর হয়ে গেল, এখানে দূর হওয়াতে এখানে বুধ এসে গেল কেন্দ্রে, লগ্নপতি কেন্দ্রে বসে এখানে ভদ্রযোগ স্থাপন করলো এবং বুধ আর কেতুর যোগ ফ্যান্টাস্টিক যোগ, বুধ হচ্ছে আপনার বুদ্ধি, কেতু হচ্ছে আপনার অ্যানালাইজ, অর্থাৎ কিনা আপনি চুল চেরা বিশ্লেষণ করতে কিন্তু আপনি সক্ষম, এবং এই জন্যই কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু এতটা বেশি বুদ্ধিমান, এতটা বেশি ইন্টেলিজেন্স, ঠিক আছে। এবং মঙ্গল চলে গেল লাভ স্থানে, মঙ্গল এখানে ষষ্ঠপতি এবং লাভপতি হয়ে লাভ স্থানে বসে ওনাকে শত্রু হত্যা যোগ বানিয়ে দিল, যার জন্য আজকের কম্পিটিশানে সাকসেসফুল, এবং শুক্র ব্যয়স্থানে বসে আরও স্ট্রং হয়ে ওনাকে একটা লাক্সারিয়াস লাইফ এবং ওনার ক্রিয়েটিভ ট্যালেন্টকে আরও বুস্ট করলো, ঠিক আছে, এর জন্যই কিন্তু আজকে উনি এত বড় নামযশ খ্যাতি অর্জন করতে পেরেছেন। এবারে ব্যাপারটা আপনারা বুঝতে পারেন আশা করি, বাচ্চাটির সবথেকে বড় রাজ্য হচ্ছে এখানে দশমপতি এবং সপ্তমপতি নবম স্থানে বৃহস্পতি, যে কিনা নৈসর্গিক শুভগ্রহ, সে এখানে ভাগ্যস্থানে বসেছে, এবং ভাগ্য আমরা সকলেই জানি যে ত্রিকোণ স্থানে বৃহস্পতি সবথেকে শুভ ফল দেয়, সে এখানে বসেছে ভাগ্যস্থানে, এবং ভাগ্যস্থানে বসে লগ্নভাব, তৃতীয় ভাব এবং পঞ্চম ভাবকে দিচ্ছে, এবং বৃহস্পতি শনি সব থেকে পাওয়ারফুল রাজ্য, এই রাজ্যটা না থাকলে আপনি কিছুতেই খ্যাতি পাবেন না। বৃহস্পতি আর শনির কর্মধর্ম রাজ্য, এখানে কিন্তু দেখুন বৃহস্পতি আর নবমপতি আর দশমপতি কর্মধর্ম রাজ্য, সব থেকে বড় রাজ্য হয়েছে বৃহস্পতি আর শনির পরস্পর দৃষ্টি, এই কর্মধর্ম রাজ্য রাহুর দশম স্থানে স্ট্রং হয়ে বসা এবং মঙ্গল বুধ আর শুক্রের এই ক্ষেত্র বিনিময়, এই তিনটে যোগ, এই বৃহস্পতি শনির কর্মধর্ম রাজ্য, নবমপতি এবং দশমপতির পারস্পরিক দৃষ্টি, বৃহস্পতির বর্গোত্তম হওয়া, সেলিব্রিটি হতে গেলে আপনার কোনো না কোনো একটা গ্রহ বর্গোত্তম হতেই হবে, এখানে সেটাই হয়েছে, সপ্তমপতি এবং দশমপতি বর্গোত্তম হয়েছে, এবং দশমভাবে বসে রয়েছে রাহু, যে কিনা অত্যন্ত স্ট্রং, আর মঙ্গল বুধ শুক্রের এবং এই পরিবর্তনের ফলে লগ্নপতি বুধ এখানে যে কিনা ব্যয়স্থানে উইক ছিল, সে এখন 4th স্থানে এসে তুঙ্গস্থ হলো, রাহু আর মঙ্গলের অঙ্কারক দোষ ভঙ্গ হলো, মঙ্গল লাভ স্থানে বসে শত্রু হত্যা যোগ বানালো, কারণ সে 6th লর্ড অ্যান্ড 11th লর্ড, শুক্র ব্যয়স্থানে এসে আরও স্ট্রং হলো, ফলে এই যে আর্টিস্ট কম্বিনেশন যোগটা তৈরি হয়েছিল, আর্টিস্ট কম্বিনেশন যোগটা পুরোপুরি স্ট্রং হয়ে গেল, এবং যার জন্যই মিঠুন চক্রবর্তী আজকে সুপারস্টার, ঠিক আছে। তো এই জন্মছকে এই যোগগুলোই আজকে ওনাকে মিঠুন চক্রবর্তীকে এত স্ট্রং করেছে। আপনি যখনই দেখবেন যে আপনার জন্মছকে কোনো ক্ষেত্র বিনিময় হয়েছে, তার মানে আপনার জীবনে পরিবর্তন ঘটবে। উনি ছিলেন একজন সামান্য একজন রেলের একজন বিক্রেতা, ছিলেন মাত্র একজন ফেরিওয়ালা, উনি স্টেশনে ট্রেনে বাসে ফেরি বিক্রি করতেন, ফেরি করতেন, চা জলখাবার বিক্রি করতেন, সেখান থেকে আজকে উনি বোম্বের সুপারস্টার প্লাস দাদা সাহেব ফালকের মতো অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে। তো এত বড় রাজযোগের পিছনে মেন কারণই হচ্ছে এইটা,
তো আপনি যখনই দেখবেন যে আপনার জন্মছকে এরকম যোগ, তখন ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে একবার বাচ্চারটা অ্যানালাইজ করিয়ে নেবেন। কে বলতে পারে আপনার ভবিষ্যতেও হয়তো মিঠুন চক্রবর্তীর মতোই হতে পারে। মিঠুন চক্রবর্তী একজন সামান্য ফেরিওয়ালা থেকে আজকে বোম্বের সুপারস্টার এবং দাদা সাহেব ফালকের মতো অ্যাওয়ার্ড পেল। আপনার লাইফে অত কিছু অ্যাচিভ করা, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে মিঠুন চক্রবর্তী এত সেলিব্রিটি কেন। ওনার এই ক্ষেত্র বিনিময়ে মঙ্গল, বুধ আর শুক্রের, বৃহস্পতির ভাগ্যস্থানে শনির সাথে দৃষ্টি, সবথেকে বড় পাওয়ারফুল রাজ্য, কর্মধর্ম রাজ্য, এবং এখানে এই রাহুর বলবান হওয়া, এই যোগগুলোই আজকে ওনাকে সুপারস্টার এবং দাদা সাহেব ফালকের মতো অ্যাওয়ার্ড পাইয়ে দিয়েছেন। তো হোপফুলি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে মিঠুন চক্রবর্তী এত সেলিব্রিটি কেন। ওনার এই ক্ষেত্র বিনিময়ে মঙ্গল, বুধ আর শুক্রের, বৃহস্পতির ভাগ্যস্থানে শনির সাথে দৃষ্টি, সবথেকে বড় পাওয়ারফুল রাজ্য, কর্মধর্ম রাজ্য, এবং